আচ্ছা, আমি প্রথম যেটা বললেন আমি দ্বিমত করছি না। একটা দেশে দীর্ঘদিন যখন একটা এই ধরনের সরকারের অধীনে থাকে তাদের প্রচুর লোকজন থেকে গেছে। আপনি খুব রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলা কঠিন, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে দেখেন দেখবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের কিছু মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একটু সময় লাগবে, কারণ আমাদের সরকারের যে আকার, সরকার বলতে একটা অংশ নির্বাচনের পর আসে, আর মূল যে স্ট্রাকচার তারা তো থেকে ওইটা ওনারাও সরকার, ওই সরকারটা থেকে যায় এবং এই সংখ্যাটা বিরাট, লক্ষ লক্ষ, আমরা যদি সব পর্যায়ে বিবেচনা করি। সো এটা একটু টাইম নেবে, সেই ব্যাপারে কাজ হচ্ছে, কাজ চলছে। এবং এই যে কিছুটা সমস্যা হচ্ছে, আপনি যেটা বললেন, আমি জনগণকেও বলবো আমাদের প্রতি কিছুটা সহানুভূতি যেন তারা রাখেন, যে আমরা যেভাবে এই ব্যবস্থাটাকে পেয়েছি তার মধ্যে কাজ করতে হচ্ছে। সো প্রায় 5 মাস চলে গেল, আমরা আশা করি আর কিছুদিন গেলে এক্ষেত্রে সুবিধা হবে। আপনি আরেকটা যে প্রশ্ন করেছেন যে আমরা যে ব্যবস্থা নিতে যাচ্ছি, পৃথিবীর প্রতিটা আইন আসলে তাই, প্রত্যেকটা আইন আসলে তাই। পৃথিবীতে একই রকম কনস্টিটিউশন লিখেও দুইটা দেশ দুইভাবে চলে। আমরা এই আলাপগুলো আসলে আগে প্রচুর করতাম, যে লিখে কি হবে, করে কি হবে। আপনার প্রশ্ন হচ্ছে আগে যেমন ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেটার মারাত্মক অপপ্রয়োগ হয়েছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখন আমরা করব কি করব না, ওনার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সেটার কি গ্যারান্টি আছে। নাগরিক হিসাবে এই ভয় পাওয়ার কারণ আছে? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, খুব স্বাভাবিক। সরকারকে ভয় পাওয়ার মতো ব্যাপার আছে, আর আমি দেখি যে ছিল। কিন্তু ইদানিং মিডিয়া দেখলে কি মনে হয় সরকারকে ও ভয় পায়? মনে হয় কি? মানে আসছি আসছি মানে আমার কাছে মনে হয় যে সরকারকে কেউ আদৌ ভয় পায়, কেউ পাত্তা দেয় বলে মনে হয় না। বাট সরকারের সমালোচনা করেন, সরকারকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন, মন্ত্রীদেরকে নিয়ে হচ্ছে। যথেষ্ট সমালোচনার জায়গা আছে। বাংলাদেশের সরকারের অনেক ভুল হবে, আমি প্রায় বলি, ওগুলো নিয়ে কথা বলেন, বিদ্রুপ করেন, আমাকেও বিদ্রুপ করা হয়, সমস্যা নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই, আমরা একটা গণতান্ত্রিক সরকার। আমি অন্যায়ভাবে কারোর সাথে, শুধু সেটা না, আমরা যদি ব্যবস্থা নিতে যাই, আমি কিন্তু জনগণকে কনভিন্স করতে হবে আমি এই ব্যবস্থাটা নিচ্ছি এই কারণে নিচ্ছি, আমি কনভিন্স করে নেব। আমি বিশ্বাস করি আমরা দেখাতে পারবো যে কোনো অন্যায় ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্র কিন্তু দিনের শেষে একটা কোয়ার্সিভ ফোর্স, সে তো বল প্রয়োগ করবে। প্রশ্নটা হচ্ছে সে বল প্রয়োগটা লিগালি করছে কিনা, রাইট জায়গায় করছে কিনা, পরিমিতভাবে করছে কিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আমরা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করি মাঝে মাঝে। রাস্তায় কোনো একটা ঝামেলা হচ্ছে, পুলিশকে কখনো কখনো বল প্রয়োগ করতে হয়, যে এটা বল প্রয়োগ, আপনি একটু লাঠিচার্জ, একটু জল কামান দিয়ে পারেন, আপনি ওরা গুলি করে দিলেন। গণতান্ত্রিক সরকার এগুলো করবে না, আমি এই কথাটা বলতে যাচ্ছি। এই জন্য আমরা প্রায় গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, কারণ তার মাথায় আছে তাকে জনগণকে খুশি করে রাখতে হবে। আমি আরেকটা তথ্য দিই। ধরুন এই যে 180 দিন আসছে সামনে, 16 আগস্ট সম্ভবত এটা 180 দিন পূর্ণ হবে। আজই আমাদের একটা মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমরা যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারী আছি, মানে আমরা মাথা খারাপ করে হিসাব করার চেষ্টা করছি 180 দিনে কি করার কথা ছিল, কি হলো না হলো, সেটা নিয়ে আমরা কি বলবো না বলবো। তো এই এত কিছু কেন? কারণ আমরা জবাবদিহি করতে চাই। সেজন্য কোনো অন্যায় নাগরিকের উপরে চাপিয়ে দিয়ে যে আমাদের ক্ষতি হবে, এটা আমরা বুঝতে পারি। আপনি দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যে আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করে করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। একটা জিনিস গ্রসলি আমরা মনে করতে পারি, এটা শুধু 180 দিনের কথা বলছি না, সেই পুরনো কথা, যে একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম দেখাতে চায় তিনি যা করেছেন সঠিক করেছেন, আমি কাউকে ভুল নিতে পারি না, আমি নিজে ভুল না, আমার সব ঠিক আছে। ফলে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন না। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরও বেটার করার সুযোগ যদি থাকে, তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি আসছি। আচ্ছা, এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছি, সেই জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য বা সব কিছু মিলে
প্রথম কথাটা হচ্ছে ভাস্কর্যটা কিন্তু কমপ্লিটেড হয়নি। এটা 19-20 সালের দিকে শুরু হয়েছিল, এটা হয়নি। এই ভাস্কর্য নিয়ে দুটো অভিযোগ পাওয়া গেছে আমি প্রশাসনের কাছ থেকে যেটা জানলাম। একটা হচ্ছে এখানে হামিদুর রহমানের যে আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু একটু বলি, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে, আর দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে, এটা গাড়ি চলাচলের ক্ষেত্রে মারাত্মক অবস্ট্রাকশন তৈরি করছে, এটা অনেক উঁচু বেদিতে তৈরি হয়েছে, এরকম একটা অভিযোগ যারা ওই রাস্তায় চলাফেরা করেন এবং তাদের সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। আমি এটা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, কারণ আমিও প্রাথমিকভাবে শকড হয়েছি যে এটা কেন হবে। এই সিদ্ধান্তটা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা এখানে না থাকলেও ওনার অবয়ব, ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়। এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। সরকার করছে না, না না না, একেবারেই না। একটু খেয়াল করি, মিডিয়া যেমন ডিসইনফরমেশন কোনটা আমরা এভাবে বলতে পারি যে এখানে দুটো আসি। হ্যাঁ, না 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 না, তথ্য না জানি না, এই তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো এসছে। সুতরাং এটা 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 কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে। মানে ব্যাপারটা এরকম যে সরকারের অগোচরে ঘটনা ঘটে যাচ্ছে, জঙ্গিরা এসে করছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে এসছে, এটা এসছে। আর একটু খেয়াল করি, উনি কিন্তু প্রশ্ন করেছেন। আমরা ডিসইনফরমেশনের আমরা একটা স্টেটমেন্ট দিই যে কেউ একজন জানেন এখানে এটা জঙ্গিরা এটা করেছে, ওটা করেছে, দেশ এখানে চলে গেল, এগুলো স্টেটমেন্ট। আমরা যদি বলি কথার কথা, কোনো একজন নাগরিক যদি তার ফেসবুকে লেখেন যে আমরা আগেও দেখেছি বিভিন্ন র্যাডিক্যাল গোষ্ঠী এই ধরনের ভাস্কর্যের বিরুদ্ধে কাজ করছে, তারা কেউ এটা করছে কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু আসলে ডিসইনফরমেশন না, কারণ আপনার আগের কনটেক্সটে এটাকে আপনি মেলাতে পারেন। সো এগুলো একটু যাচাই বাছাই হবে। আবারও বলছি, যখন কোনো তথ্য নিয়ে কাজ করা হবে এই ব্যাপারগুলোই হবে, এই জন্য আমরা একটা লয়ার্স প্যানেল তৈরি করেছি। জি, আমি প্রস্তাবনা কোনটা নেওয়া এখনো শেষ হয়নি সেটা নিয়ে আমি জানি না। আর প্রথম কথা, ক্ষতিপূরণ তো আমি যতদূর জানি এটা আগেই হয়েছে। কোনো ক্ষতিপূরণ কি ডিসবার্সমেন্ট হয়নি? ক্ষতিপূরণ তো ঘোষিত হয়েছিল, এখনো পায়নি। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে, কারণ এটা তদন্ত হয়েছে, তদন্তের রিপোর্ট তৈরি হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চয়ই সরকার নেবে। আর বিশেষ করে আমি আবারও বলছি, জোর দিতে চাই, ক্ষতিপূরণের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো এবং যেন সেটা দ্রুত পৌঁছে যায় সেই চেষ্টা নিশ্চয়ই আমরা করব। এবং এটাও একটু দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা। নিশ্চয়ই আমরা এটা রিকভার করার চেষ্টা করব। প্রধান চ্যালেঞ্জ, আপা যেটা প্রশ্ন করলেন, প্রধান চ্যালেঞ্জ কি 5 মাস গেছে? আমার কাছে প্রধান চ্যালেঞ্জ মনে হয় আমরা যে সিস্টেমটার মধ্যে কাজ করছি, মানে সদিচ্ছা থাকলেও সরকারের কতগুলো টুল আছে, অ্যাপারেটাস আছে, যারা 17 বছরে এমন অবস্থায় ছিলেন তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যা ভেবেছেন এগুলো কিন্তু পাল্টে গেছে, তাদের চিন্তাই পাল্টে গেছে। সো এই পুরো স্ট্রাকচার নিয়ে কাজ করা হাইলি চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ প্রত্যেকটা সংজ্ঞা পাল্টে গেছে। একটা দেশের, মানে আমরা শেখ হাসিনার সময় আলাপটা প্রচুর করেছি, একটা স্টেট তো কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকে। একটা গণতান্ত্রিক স্টেট মানে হচ্ছে ওর 3টা উইং থাকবে, অনেকগুলো প্রতিষ্ঠান থাকবে, সেগুলো তার মতো করে মোটা দাগে কাজ করবে। বাংলাদেশে এগুলো যে কোনো কালেই অসাধারণ কাজ করেছে তা বলছি না, কিন্তু এটা এই মুহূর্তে যে পরিমাণ ভেঙে পড়েছে সেটা ছিল না। সো এই পুরো ধ্বংসপ্রাপ্ত একটা সিস্টেম নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি নিজেও আইন শৃঙ্খলার কথা বললেন। আমাদের পুলিশ বাহিনী গণতান্ত্রিক সরকারের আমলে, নির্বাচিত সরকারের অধীনে অনেকটাই কনফিডেন্স ফেরত পেয়েছে, কিন্তু পুরো কি পেয়েছে? আমরা কি এখনো দেখি না যে রাস্তায় আমাদের পুলিশ বাহিনীর প্রতি চালকদের, রিক্সা চালকদের খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আছে? আমাদের তো একটা ট্রমা আছে, সেই ট্রমাটা থেকে গেছে। কিন্তু একই সাথে এটাও তো সত্য, এই পুলিশ বাহিনীকে কাজ করতে দিতে হবে। সুতরাং তারও যে সেই ওই ইম্প্যাক্টের যে ফাইনাল এখনকার পরিস্থিতি, সেটাও তো পুরো পাল্টে যায় নাই। সো চ্যালেঞ্জ হচ্ছে এই যে 17 বছর এবং গণ অভ্যুত্থানে যে প্রভাব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা, সেটা ঠিকঠাক মতো হবে আশা করি। আর একটা সরকার, এক সেকেন্ড, আর একটা সরকারের কখনো যখন কাজ চলবে, সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যেও তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। একটা গণতান্ত্রিক সরকারে
ব্যবস্থায় মিডিয়াকে ফোর্থ স্টেট এই কারণে বলা হয় যে এই জিনিসগুলো তুলে ধরবে, সেগুলো নিয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা তাদের বক্তব্য দেবেন, এবং সেগুলো নিয়ে যদি দেখা যায় যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো নিয়ে সরকার নিশ্চয়ই ইন্টারভিন করবে, কিন্তু এই জিনিসগুলো কন্টিনিউ করুক। সো খুব মেজর চ্যালেঞ্জ হচ্ছে ওটাই। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে আমি মনে করি, সেটা হচ্ছে জনগণের প্রত্যাশার চাপ। মানে দীর্ঘদিন আমরা আসলে একটা গণতান্ত্রিক সরকার তো পাইনি, ফলে অনেক কিছু আমাদের এক্সপেকটেশন জমে আছে, এবং যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, 2/3 আসন এবং অর্ধেকের বেশি পপুলার ভোট, সো তার এক্সপেকটেশনও অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমরা আশা করি আমরা সেটা তাদের প্রত্যাশার কাছাকাছি যেতে পারবো।